আমি সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের আমাদের টপিক নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোই আজকে নিয়ে আলোচনা মূলত। যাক, কথা না বাড়িয়ে আমি আমার আলোচনায় প্রবেশ করছি। আমি চেষ্টা করেছি একটি চার্টের মাধ্যমে যত সংখ্যক সংখ্যাগুলোকে একত্রিত করা যায় এবং বোঝানো যায়। নাম্বার সিস্টেমকে প্রথমে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করছি। একটা রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার এবং কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করছি। এক হচ্ছে র্যাশনাল নাম্বার আর দ্বিতীয় হচ্ছে ইরেশনাল নাম্বার। এই র্যাশনাল নাম্বারকে আবার দুটো ভাগ করছি, একটি ইন্টিজার আর একটা ফ্র্যাকশন। ইন্টিজারকে দুই ভাগে, হোল নাম্বার এবং নেগেটিভ ইন্টিজার। হোল নাম্বারকে দুটো ভাগে ভাগ করছি, ন্যাচারাল নাম্বার অর কাউন্টিং নাম্বার আর পজিটিভ ইন্টিজার এবং জিরো। ন্যাচারাল নাম্বারকে তিনটি ভাগে ভাগ করছি, নাইদার প্রাইম নর কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। ফ্র্যাকশনকে আবার প্রধান দুটি ভাগে ভাগ করছি, একটা ভালগার ফ্র্যাকশন, একটা ডেসিমাল ফ্র্যাকশন। ভালগার ফ্র্যাকশনকে আমরা চারটি ভাগে ভাগ করছি, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন এবং কমপ্লেক্স ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনকে আমরা তিনটি ভাগে ভাগ করছি, লাইকড, আনলাইকড এবং ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আর লাইট ফ্র্যাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ইউনিট, একটা নন ইউনিট ফ্র্যাকশন। আবার অন্যদিকে ডেসিমাল ফ্র্যাকশনকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করছি, এক টার্মিনেটিং ডেসিমাল আর একটা নন টার্মিনেটিং অর রেকারিং ডেসিমাল নাম্বার। টার্মিনেটিংকেও আমরা দুই ভাগে ভাগ করি, পিওর এবং মিক্সড, এবং নন টার্মিনেটিংকেও দুই ভাগে ভাগ করে দিই, পিওর এবং মিক্সড। আর ইরেশনাল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যালজেব্রিক আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। আইদার প্রাইম নর কম্পোজিট। এর অর্থ হলো না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, কোনোটিই নয়। সেটা হচ্ছে ওয়ান। এই সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। প্রাইম নাম্বার যে সংখ্যাগুলোকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদের প্রাইম নাম্বার বলে। যেমন প্রাইম হচ্ছে 2, 3, 5, 11 ইত্যাদি প্রাইম নাম্বার। এটাকে 2, 3। কম্পোজিট নাম্বার যে সকল নাম্বারকে আমরা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করতে পারি তবে সেই সংখ্যাকে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলা হয়। দুটো লিখে রাখলাম। কম্পোজিট নাম্বার যেমন 4, 6। আচ্ছা, এই সমস্ত নাম্বারকে কম্পোজিট নাম্বার কেন বলছি? তার কারণ এই 4টা যেমন 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায় এবং 4 দিয়ে ডিভাইড করা যায়। অর্থাৎ আমি 1 এবং 4 ছাড়াও আরও একটা সংখ্যা পাচ্ছি 2, যেটা দিয়ে এই 4টাকে ডিভাইড করতে পারছি, তাই 4 একটা কম্পোজিট নাম্বার। ঠিক একই রকমভাবে 6 একটা কম্পোজিট নাম্বার, কারণ 6কে 1 এবং 6 ছাড়াও 2 এবং 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এই যে আমরা সবটাই পড়লাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি, পুরোটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক কথায় আমরা এটাকে বলি গণনার সংখ্যা। তাহলে আমরা এতক্ষণে ন্যাচারাল নাম্বারটা টোটাল শেষ করলাম। কিন্তু এই ন্যাচারাল নাম্বারটা আমরা পাচ্ছি কোথা থেকে? ন্যাচারাল নাম্বার আসলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার দুটো ভাগ, একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার
আর একটা হচ্ছে 0। তাহলে হোল নাম্বার কী কী নিয়ে হচ্ছে? আমরা 1 2 3 4 5 6 ইত্যাদি পড়েছিলাম, তার সাথে শুধু যদি 0কে অ্যাড করে নিই ওই সেটটাতে, তবেই সেটটা হচ্ছে হোল নাম্বারের সেট। আমি এখানটায় আরেকটু দেখিয়ে দিই, লেখা আছে আমার এখানটায় ছোট্ট করে 0 1 2 3, এটা হচ্ছে হোল নাম্বারের সেট। ঠিক আছে, আমরা এবার আবার চলে যাই ছকের মধ্যে। তাহলে আমরা এতক্ষণে দেখলাম হোল নাম্বার 0 এবং 1 2 3 4 5 যতগুলো সংখ্যা অসীম পর্যন্ত আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে নিয়েই আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেট। এবার এই পুরো অখণ্ড সংখ্যার সাথে যদি আমরা ঋণাত্মক সংখ্যাগুলোকে নিয়ে নিই, অর্থাৎ -1 -2 -3 -4 ইত্যাদি সংখ্যাগুলোকে নিয়ে নিই, তাহলে আমরা যে সংখ্যার সেটটা পাবো সেটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টিজার। তাহলে ইন্টিজারে আমরা কি পাচ্ছি? ইন্টিজারের মধ্যে পাচ্ছি মাইনাস ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার, 0 এবং টোটাল পজিটিভ নাম্বার। এই নিয়ে কিন্তু আমাদের হয়ে গেল ইন্টিজার। এই আমাদের টোটাল ইন্টিজার। তাহলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বললে তাহলে আমরা বুঝব নেগেটিভ সংখ্যা, অর্থাৎ -1 2 3 4 ইত্যাদি, 0 এবং +1 2 3 4 5 6 আপ টু ইনফিনিটি। এই পুরো সংখ্যাটার সেট নিয়েই হচ্ছে আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটা আমরা পেয়েছি কোথা থেকে? পেয়েছি রেশনাল নাম্বার থেকে। রেশনাল নাম্বারকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা মূলত দুটি ভাগ, একটা ইন্টিজার এবং একটা ফ্র্যাকশন। ইন্টিজারের পাশাপাশি আমরা ফ্র্যাকশনকে যদি দেখি, তাহলে ফ্র্যাকশনকে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ভালগার ফ্র্যাকশন, এখানে দেখতে পাচ্ছি, এবং এটা ডেসিমাল ফ্র্যাকশন। ভালগার ফ্র্যাকশন বা সামান্য ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশন বা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা ফ্র্যাকশনের মূল দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা ভালগার ফ্র্যাকশন আর একটা ডেসিমাল। ভালগারের যদি আমরা উদাহরণ দিই, তাহলে সামান্য ভগ্নাংশ যেমন ধরে নেওয়া যাক 2/3, বা অন্য কিছু হতে পারে 3/4, 5/6, 6/7 ইত্যাদি হতে পারে, আবার 1/1/2 ইত্যাদিও হতে পারে। সেগুলো হচ্ছে অর্থাৎ একটা নিউমারেটর একটা ডিনোমিনেটর থাকবে, সেগুলোই হচ্ছে গিয়ে ভালগার ফ্র্যাকশনের মধ্যে পড়ছে। আর দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন দশমিক বিন্দু থাকবে, যা ধরে নেওয়া যাক 2.5, 2.5 এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এগুলোকে আমরা আবার এই ভালগার ফ্র্যাকশনকে যদি আমি দেখি, এই ভালগার ফ্র্যাকশনকে 4টি ভাগে ভাগ করেছি: প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন এবং কমপ্লেক্স ফ্র্যাকশন। প্রতিটার আমি একটা করে উদাহরণ দেব। প্রপার ফ্র্যাকশন প্রথমেই বলি। প্রপার ফ্র্যাকশনের আমি জানি, একটা উদাহরণ দিয়ে লিখি, 2/3 বা 2/3। লব যদি ছোট এবং হর যদি বড় হয়, তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ বলবো। ইমপ্রপার ফ্র্যাকশন ঠিক উল্টোটা। ধরে নেওয়া যাবে 3/2, 3/2। 3/2 হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার কখন হবে? যখন লব বড়, হর ছোট হবে, তখন সেই ধরনের ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনকে আবার আমরা যদি সত্যিই ভাগ করে লিখি, তাহলে 1/, আমাদের দাঁড়াবে গিয়ে 1/, 1/2, 1/2। এই যে এই রূপে লিখলাম, এটাই হচ্ছে মিক্সড ফ্র্যাকশন।
অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন থেকেই কিন্তু আমরা মিক্সড ফ্র্যাকশন পাই বা মিশ্র ভগ্নাংশটা পাই। মিশ্র ভগ্নাংশকেও আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে তৈরি করা কিন্তু আগে শিখেছি। এটা গেল মিক্সড ফ্র্যাকশন। কমপ্লেক্স ফ্র্যাকশন কোনটা? কোনো ফ্র্যাকশানে এইরকম আকার, আমরা ছোটোবেলায় অনেক সিঁড়ি ভাঙার অঙ্ক যে দেখেছিলাম, সেই সিঁড়ি ভাঙার অঙ্কগুলোকেই আমরা কমপ্লেক্স ফ্র্যাকশন বলে থাকি। 1 মাইনাস 1 বাই আবার 1 প্লাস 1 বাই 2, এইভাবে যদি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো থাকে ফ্র্যাকশানটা, তখন এই ধরনের ফ্র্যাকশানকে আমরা কমপ্লেক্স ফ্র্যাকশন বা জটিল ভগ্নাংশ বলবো। প্রপার ফ্র্যাকশনকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। প্রপার ফ্র্যাকশনকে তিনটি ভাগে ভাগ করে থাকি। কী কী? লাইকড ফ্র্যাকশন, আনলাইকড ফ্র্যাকশন এবং ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। লাইকড ফ্র্যাকশন কোনগুলো? সেই ফ্র্যাকশনগুলো যেই ফ্র্যাকশনের আমার হরগুলো একই থাকে। যেমন লাইক ফ্র্যাকশনের আমি দু একটা উদাহরণ দিচ্ছি। 1 বাই 3, 5/3, এটা লাইক ফ্র্যাকশন, কারণ এদের হরগুলো একই আছে। আনলাইক ফ্র্যাকশন ঠিক এরকমই, যদি হর একই মিল না থাকে তখন আনলাইক ফ্র্যাকশন। আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা হচ্ছে তুল্য ভগ্নাংশ বা সমতুল্য ভগ্নাংশ বলতে পারি। যেমন আমি 1/2 একটা ভগ্নাংশ লিখলাম, এর তুল্য কত হতে পারে? না, হরে এবং লবে যদি একই সংখ্যা গুণ করি বা একই সংখ্যা ভাগ করি, তাহলে যে ফ্র্যাকশনটা পাবো সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। যেমন আমি উপরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 হবে। নিচে কত হবে? 2 দিয়ে যদি গুণ করি তাহলে নিচে হবে 4। তাহলে এটা একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এরকম বহু হতে পারে। আমি ধরে নেওয়া যাক আমি প্রথমে 25 দিয়ে এবার গুণ করলাম, অর্থাৎ উপরে 25কে 1 দিয়ে গুণ করলে হবে 25, 25, আর নিচে 25 দিয়ে 2কে গুণ করলে হবে 50। তাহলে এগুলো হচ্ছে সমস্তটাই আমাদের তুল্য ভগ্নাংশের মধ্যে বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের মধ্যে পড়ছে। আমরা এতক্ষণ প্রপার ফ্র্যাকশনের ভাগগুলো দেখেছি। এবার আমরা আনলাইক ফ্র্যাকশনকে দুটোই ভাগ করছি, ইউনিট এবং নন ইউনিট। এখানে লাইক ফ্র্যাকশন করা আছে, তোমরা একটু ঠিক করে নেবে। আনলাইক ফ্র্যাকশনকে ইউনিট এবং নন ইউনিট। ইউনিট ফ্র্যাকশন কাদের বলে? যে সমস্ত ফ্র্যাকশনের লবগুলো ইউনিট, অর্থাৎ 1 থাকবে। হরে যে কোনো সংখ্যায় থাক না কেন, লবগুলো ইউনিট হবে। যেমন 1/3, এটা 1/3, এটা একটা ইউনিট ফ্র্যাকশন। আবার 1/5, সেটাও একটা ইউনিট ফ্র্যাকশন। তাহলে ইউনিট ফ্র্যাকশনের লবগুলোকে 1 থাকতে হবে। তারপরেই আমাদের আসছে নন ইউনিট ফ্র্যাকশন। নন ইউনিট ফ্র্যাকশানে কি আছে? নন ইউনিট ফ্র্যাকশন হচ্ছে সেই ফ্র্যাকশন যেই ফ্র্যাকশানে লবে ইউনিট থাকবে না, সেই ফ্র্যাকশনকে নন ইউনিট ফ্র্যাকশন আমরা বলবো। যেমন 7/8 একটা নন ইউনিট ফ্র্যাকশন। আবার ধরো অন্য একটা বলি যদি উদাহরণ, 2/5, 2/7, অর্থাৎ লবে যদি ইউনিট না থাকে তখন তাদের আমরা নন ইউনিট ফ্র্যাকশন আমরা বলবো। এতদূর আমরা দেখলাম ভালগার ফ্র্যাকশন। এবার আমরা ডেসিমাল ফ্র্যাকশনে চলে যাই। ডেসিমাল ফ্র্যাকশনকে আমরা টার্মিনেটিং এবং নন টার্মিনেটিং অর রেকারিং। টার্মিনেটিং অর্থাৎ যেই ভগ্নাংশটা সমাপ্ত হয়েছে, দশমিকের পরে কয়েকটা ঘর পরেই সমাপ্ত হয়েছে, তাদের টার্মিনেটিং ডেসিমাল। আর নন টার্মিনেটিং হচ্ছে দশমিক সংখ্যার পরেও যেটা শেষ হচ্ছে না, সংখ্যাগুলো চলতেই আছে, তাদের নন টার্মিনেটিং অর রেকারিং। রেকারিং অর্থাৎ পুনঃ বারবার যেটা আসে। উদাহরণের সাহায্যে দেখি। টার্মিনেটিং, যদি আমি টার্মিনেটিংয়ের উদাহরণ দিতে যাই তাহলে আমরা দিতে পারি
এটা অন্য কালার নেই। হ্যাঁ, তাহলে টার্মিনেটিংয়ে আমরা নিতে পারি 2.5, এটা একটা টার্মিনেটিং। তার কারণ 2.5 হওয়ার পরেও ভাগটা মানে ফ্র্যাকশনটা সমাপ্ত হয়ে গেছে, এই ফ্র্যাকশন আর কিছু নেই, সেই জন্য এটা টার্মিনেটিং। আর নন টার্মিনেটিং যেমন এরকম হতে পারে, দেখেছি আমরা 2. আমরা যেমন দেখেছি 2.3 পৌনঃপুনিক, তাহলে এটা একটা নন টার্মিনেটিং বা রেকারিং নাম্বারের উদাহরণ। এবার টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং, এটাকেও আমরা পিওর এবং মিক্সড এই দুটো ভাগে ভাগ করেছি। এই পিওর কথাটার অর্থ হচ্ছে শুদ্ধ। এখন একটা উদাহরণ দিই, যেমন 0.25, এটা একটা শুদ্ধ টার্মিনেটিং ডেসিমাল নাম্বার বা পিওর টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। তাহলে পিওর মিক্সড কোনটা? মিক্সড যদি আমার একটা পূর্ণ সংখ্যা থাকে এবং তার সাথে ফ্র্যাকশন থাকে, এই ধরনের ফ্র্যাকশনকে আমরা মিক্সড ফ্র্যাকশন বলবো। এখানে 0 আছে প্রথমে, দশমিকের আগে কোনো সংখ্যা নেই, এখানে দশমিকের আগে সংখ্যা আছে একটা 2, তাই এটা হচ্ছে পিওর 0.25 এবং 2.25 হচ্ছে গিয়ে মিক্সড টার্মিনেটিং ডেসিমাল নাম্বার। ঠিক একই রকমভাবে রেকারিং বা নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বারও একই রকম। এখানে একটা উদাহরণ দিই, 0.3 পৌনঃপুনিক, 5.93 পৌনঃপুনিক। এখানে দেখতে পাচ্ছি পিওর এবং মিক্সড নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বারের উদাহরণ। এখানে এরকম বলার অর্থ কি, এখানে পিওর মিক্সড কেন হলো? তার কারণ পিওর হলো যেহেতু 0 পয়েন্ট দিয়ে শুরু হয়েছে আর এখানটায় 5 দিয়ে শুরু হয়েছে, দশমিকের আগে পূর্ণ একটা সংখ্যা আছে, তাই এটাকে বলা হয় মিক্সড। আর দশমিকের আগে কোনো সংখ্যা নেই, অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা নেই, শুধুই ফ্র্যাকশন আছে, তাই এটাকে পিওর বলা হয়। ঠিক আছে, এখন আমরা জানলাম নন টার্মিনেটিং রেকারিং নাম্বার। তাহলে আমরা কি কি করেছি একটু পুরোটা দেখে নিই বিষয়টা। আমরা এত দূর করে ফেলেছি, এখন ফ্র্যাকশনের ভাগ দেখছিলাম, আমাদের ফ্র্যাকশন কমপ্লিট, অর্থাৎ কোন জায়গায় আমরা কমপ্লিট করেছি, আমি যদি দেখি তাহলে এই ফ্র্যাকশন পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। এই ফ্র্যাকশন এতক্ষণ যে আলোচনা করলাম, ফ্র্যাকশন, ন্যাচারাল নাম্বার, জিরো, পজিটিভ ইন্টিজার, কম্পোজিট, প্রাইম নাম্বার, এই যে এত কিছু আলোচনা করলাম, অর্থাৎ ছোট থেকে আমরা যে সংখ্যাগুলো শিখে এসেছি, যে কোনো সংখ্যা, সেই সমস্ত সংখ্যাগুলোই আছে কার মধ্যে? এই মূলদ সংখ্যার মধ্যে। অর্থাৎ আমরা এতক্ষণ মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, টোটাল মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যাকে যদি ডিফাইন করি তাহলে আমরা কি লিখব বা কি বলবো? মূলদ সংখ্যা সেই সংখ্যাকে বলে যেই সংখ্যাগুলোকে p/q আকারে লিখতে পারবো। p/q আকারে লিখতে পারবো যেখানে q নট ইকুয়াল টু 0, অর্থাৎ হর কখনোই শূন্য হবে না, এবং pq অর্থাৎ হরে এবং লবে যে সংখ্যাগুলো নিব সেই সংখ্যাগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। আমি এখানটায় লিখে রাখার চেষ্টা করেছি একটু। রেশনাল নাম্বার আমি পেয়ে গেছি। রেশনাল নাম্বার
এক নম্বর পি বাই কিউ ফর্ম লিখতে হবে, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। 2 নম্বর পি কিউ ইন্টিজার হতে হবে এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কখনোই কিউ 0 হবে না। এগুলোই হচ্ছে গিয়ে আমাদের র্যাশনাল নাম্বার। অর্থাৎ যে সমস্ত আমি সংখ্যাগুলো পুরো আলোচনাটাই করছি এতক্ষণ থেকে, সেই পুরো সংখ্যাটাই কিন্তু র্যাশনাল নাম্বার। তাহলে আমি যদি একটা কোশ্চেন করি যে 0 কি একটি র্যাশনাল নাম্বার? 0 কি র্যাশনাল নাম্বার? হয়তো সবাই ভাববে, ডিফাইন করার চেষ্টা করি 0/1 PQ, অবশ্যই ওইভাবে হবে, কিন্তু আমি একদম সহজভাবে যদি বলি, র্যাশনাল নম্বরের যে ভাগগুলো আছে তার মধ্যে 0 আছে কি? হ্যাঁ, অবশ্যই 0 র্যাশনাল নাম্বারের মধ্যে আছে। এই 0 হচ্ছে এই র্যাশনাল নাম্বারের মধ্যে আছে। এখানে 0, অর্থাৎ 0 একটি র্যাশনাল নাম্বার। শুধু 0 কেন, এখানে যতগুলো সংখ্যা আমরা এতক্ষণ আলোচনা করেছি সব সংখ্যাই র্যাশনাল নাম্বার। এখন আমরা কিভাবে প্রকাশ করব তা একটু দেখে নিই। ধরে নেওয়া যাক আমি একটা যে কোনো সংখ্যাকে আমরা বলছি 0/0টাই যদি করি, সেটাকে কি করে করা যেতে পারে? 0 তার মানে 0কে আমি 0/1 লিখতে পারি, অর্থাৎ 0/1 মানে 0 একটা ইন্টিজার, 1ও একটা ইন্টিজার। অবশ্যই ইন্টিজার আমাদের ওই চার্টের মধ্যে থেকেই পাওয়া যাবে। 0 একটা ইন্টিজার, 1ও একটা ইন্টিজার, তাহলে পি এবং কিউ দুটো ইন্টিজার হলো। আমি বলেছিলাম কিউ নট ইকুয়াল টু 0, তাহলে 1 নিশ্চয়ই হরে 1 আছে, তাহলে 1 কখনোই 0 হবে না, এবং পি বাই কিউ ফর্মে তো লিখেই রেখেছি। অর্থাৎ 3টা ক্রাইটেরিয়াই ফুলফিল করছে। সুতরাং 0 একটি মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। তাহলে র্যাশনাল নাম্বারটাকে আমরা কোথা থেকে পেয়েছি? র্যাশনাল নাম্বারকে আমরা পেয়েছি দেখতে পাই যদি, তাহলে আমরা রিয়েল নাম্বার থেকে র্যাশনাল নাম্বারকে পেয়েছি। রিয়েল নাম্বার, এই রিয়েলকে দুটো ভাগে ভাগ করেছি, একটা র্যাশনাল একটা ইরেশনাল। তাহলে আমরা যে এতক্ষণ র্যাশনাল নাম্বার নিয়ে আলোচনা করলাম, সে তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো? আমাদের এই ইরেশনাল নাম্বার কোনগুলো? ইরেশনাল নাম্বার এইটা হচ্ছে একটা পাই। আর কোনো সংখ্যা? হ্যাঁ, অবশ্যই √2, অর্থাৎ মৌলিক সংখ্যার বর্গমূল করলে আমরা যদি ক্যালকুলেটরে দেখি তাহলে নন টার্মিনেটিং ডেসিমাল পাবো, এরকম ধরনের সংখ্যা পাবো, শেষই হচ্ছে না। এই সংখ্যাগুলোই হচ্ছে গিয়ে আমাদের অমূলদ সংখ্যা। আবার আরও একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে ই। অনেকেই ই সম্পর্কে জানা আছে। এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। এখানে আমি ইরেশনাল নাম্বার সম্পর্কেও লিখে দিয়েছি ছোট্ট করে। ইরেশনাল নাম্বার উদাহরণগুলো দিয়েছি। ইরেশনাল নাম্বার এই যে √2, ইরেশনাল নাম্বার √2, √11, ই, পাই, এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। এই ইরেশনাল নাম্বারকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি। ইরেশনাল নাম্বারকে দুটি ভাগে ভাগ করেছি। কি কি? ইরেশনাল নাম্বারকে দুটি ভাগে ভাগ করেছি, একটা অ্যালজেব্রিক, একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। অর্থাৎ একটা বীজীয় অমূলদ আর একটা অবীজীয় বা তুরীয়। এটাকে বলা হয় অবীজীয় বা তুরীয় অমূলদ। তাহলে অ্যালজেব্রিক কোনগুলো আর বীজীয় অবীজীয় কোনগুলো আর বীজীয় কোনগুলো? আমাদের পাই এবং ই, এটা হচ্ছে অবীজীয়ের মধ্যে পড়ে। আর অবীজীয় বা তুরীয় আর বীজীয়র মধ্যে পড়ে √2, √11, অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল যেগুলো করি সেগুলোই অ্যালজেব্রিক এর মধ্যে পড়ে। তাহলে আমরা ইরেশনাল নাম্বারকেও ভাগ করে দেখলাম, দুটো হচ্ছে অ্যালজেব্রিক আর ট্রান্সেন্ডেন্টাল। এইবার আমরা এই যে র্যাশনাল আর ইরেশনাল নাম্বারটা পেয়েছি, এটা কোথা থেকে পেয়েছি? রিয়েল নাম্বার থেকে। রিয়েল নাম্বারটা কোথা থেকে এসছে? এটাই আসলে মূল নাম্বার থেকে এসছে। নাম্বারকে রিয়েল, অর্থাৎ আমরা যে আলোচনাটা করলাম সবই রিয়েল নাম্বারের মধ্যে। রিয়েল নাম্বার টোটালটা জেনে নিলাম। এখন দুটো আছে আমাদের, একটা ইমাজিনারি নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার। ইমাজিনারি নাম্বার কোনটা? ইমাজিনারি নাম্বার আমরা অবাস্তব সংখ্যা বলি বা কাল্পনিক সংখ্যা।
এটাকে আই দিয়ে লেখা হয় আয়োটা, √(-1) এটাকেই আমরা লিখি আয়োটা হিসেবে। তাহলে √(-1) এটাই হচ্ছে আয়োটা। কমপ্লেক্স নাম্বার কোনটা? একটা রিয়েল নাম্বার এবং একটা ইমাজিনারি নাম্বার এই দুটোকে নিয়ে তৈরি হয় একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। একটা রিয়েল নাম্বার ধরে নেওয়া যাক একটা 2 একটা রিয়েল নাম্বার, তার সাথে যদি একটা ইমাজিনারি নাম্বার অর্থাৎ আয়োটা 3 আয়োটা, এইরকম সংখ্যা যদি থাকে তখন এই ধরনের সংখ্যাকে আমরা বলে থাকি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তাহলে মোটামুটি আমি একটা আলোচনা করার চেষ্টা করলাম, করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি একটু হলেও কিছুটা স্টুডেন্টদের মধ্যে ক্লিয়ার হবে যে নাম্বার সিস্টেমটা আসলে কিভাবে কাজ করছে, পুরো নাম্বার সিস্টেমটা কে কার ব্রাঞ্চ, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমি মনে করি অনেক অনেক উত্তর আমাদের সহজ হয়ে যাবে এবং নাম্বার সিস্টেমটাকে আমরা বুঝতে পারবো। ধৈর্য ধরে এতক্ষণ থেকে দেখার জন্য, শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।